সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে। আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব? আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। বেগম খালেদা জিয়া সে একটা ভাষণে, সে যখন বেঁচে ছিল, একটা ভাষণে, একটা বক্তৃতায় বলেছিলেন যে এই সংবিধান হলো আওয়ামী লীগের ইস্তেহার। আমরা যখন ক্ষমতায় যাব বা পরবর্তীতে গণতান্ত্রিক সরকার, যে সরকার ক্ষমতায় যাবে, সেইটাকে ছুঁড়ে ফেলে দিবে। আমরা ধরে নিই একটা স্বপ্ন বা একটা গল্প। কেউ কিছু মনে করেন না, এটা একটা স্বপ্ন বা একটা গল্পর ছলে আপনারা বিষয়টা ভেবে দেখবেন। ধরেন বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে তার নিজের বাসায় ঘুমিয়ে আছে, আর গণভবনে ঘুমিয়ে আছে শেখ হাসিনা। তারেক রহমান স্বপ্ন দেখতেছে যে শেখ হাসিনার সাথে এই পার্সেন্টেজ কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে, অল্প কিছু ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে, কোটা আন্দোলনের বিরোধী আন্দোলন শুরু করছে। শেখ হাসিনা বিভিন্ন কথা বলতেছে। প্রথম দিকে ওবায়দুল কাদের ধমক দিছে, বলছে যে এইসব আন্দোলনকারীদের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তারপরে বিভিন্ন থ্রেড, বিভিন্ন জায়গার থেকে আওয়ামী লীগের থ্রেড আসতেছে ছাত্রদের উপর। দিন দিন আস্তে আস্তে ওইখানে মানুষের ভিড় বাড়তেছে। তারপর একটা পর্যায়ে দেখলো যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন পুলিশ দিয়ে হামলা করলো। হামলা করেও যখন কোনো কিছু করা যাচ্ছে না, তখন গোপনে গোপনে যেসব ছাত্ররা আন্দোলনে নেমেছে তাদের বাসায় গিয়ে থ্রেট দিয়ে আসলো বা তাদেরকে ধরে নিয়ে আসলো। আস্তে আস্তে আন্দোলন আরও বড় হতে শুরু করলো। শেখ হাসিনা যখন ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলল, এসব কথা বলার পর যখন একটা বিস্ফোরণ ঘটলো, সেই বিস্ফোরণে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হলো। এটা কিন্তু আমি স্বপ্নের কথা বলতেছি না। আর ওই দিক দিয়ে তারেক রহমান স্বপ্নে দেখতেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, আস্তে আস্তে মন্ত্রী পরিষদ তৈরি হয়েছে, তাদের নিয়োগকৃত কিছু উপদেষ্টা আছে, বা যেই হোক, সম্পূর্ণটাই তাদের সেট আপ হইতে পারে, সেটা আল্লাহ জানে। তো যাই হোক, এভাবে উপদেষ্টারা করতেছে, সংসার চালাতেছে, বড় বড় কথা বলতেছে, এই করছি সেই করছি, এত বিলিয়ন ডলার নিয়ে গেছি, এইসব গল্প টল্প করে জামাতকে একটা লিয়াজু করে জামাতকে বলতেছে যে আসো তোমরা নির্বাচনে, সুষ্ঠু নির্বাচন হবে, এইসব করে টোরা আপনার জনগণকে ভুলভাল বুঝায় জনগণকে দেখালো যে সুন্দর একটা নির্বাচন হচ্ছে। খুব সুন্দরভাবে মানুষ ভোট দিতে গেল। পরবর্তীতে এর মধ্যে তো অনেক কিছু হয়েছে না, আমি শর্টলি স্বপ্নের কথা বলতেছি। এটা একটা স্বপ্ন বা এটা একটা, মনে করেন যে মানুষ যখন সিনেমা দেখে না, সিনেমার সময় দেখেন না, মানে ফ্ল্যাশব্যাকে যখন যায়, কি করে একটা শব্দ করে পিছনে যায় না, তো ওরকম একটা একটা ফ্ল্যাশব্যাক মনে করেন আপনারা। আমি এটা একটা ফ্ল্যাশব্যাকের কথা বলতেছে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস ক্ষমতায় থাকলো, তাদের যে চেলাবেলারা আসতে কামাই রোজগার করলো, মানে জনগণ বলে, আমি জানি না, পালিয়ে গেল। আসলো একজন, 18 মাস দেশটাকে শাসন করলো, আরেকজনের সাথে গোপনে মিটিং টিটিং করলো, করে তারপরে একজনকে একটা সেট আপ তৈরি করলো, সেট আপ অনুযায়ী ক্ষমতায় আসলো বিএনপি। মানে এটা একটা স্বপ্নের কথা বলতেছি। নির্বাচনের আগে যে জুলাই সনদ বাস্তবায়ন, মানে হচ্ছে নির্বাচন, শেখ হাসিনা পালিয়ে গেল, 2029 সালে নির্বাচন হওয়ার কথা, শেখ হাসিনা পালিয়ে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাস কোন সংবিধান অনুযায়ী হবে, তারপরে ছাত্ররা আন্দোলন করলো, এই সময় 29 সালে নির্বাচন 2026 সালে হচ্ছে, সব কিছুর একটা বৈধতা না। তারপরে এখানে আপনার প্রধানমন্ত্রীর ভারসাম্য, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বাংলাদেশের পক্ষে বাংলাদেশের প্রয়োজনীয় যে ডিমান্ডগুলা, সেটা এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে ছিল। যেখানে জুলাইকে ধারণ করা হয়, যেখানে প্রধানমন্ত্রীর তারতম্য থাকে ক্ষমতায়, বাংলাদেশের দুর্নীতি লুটপাটটা একটু কম হবে, এই সবগুলো মিলে জুলাই সনদটা ছিল। এখানে শুধু ওই কতগুলো আইন চেঞ্জ হবে তা না, এখানে বৈধতারও একটা বিষয় আছে। বর্তমান সরকার যে 18 মাস ক্ষমতায় ছিল বা এই সময় যে নির্বাচনটা হচ্ছে, এটার একটা বৈধতা ছিল জুলাই সনদটা। এই সময় সংবিধানে এই সময় নির্বাচন নাই, তো এই জুলাই সনদটা যদি শপথ গ্রহণ না করে, এটা যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে আপনার এই যে নির্বাচনটা হইল 2026 সালে, এটা কিন্তু অবৈধ হবে সংবিধান অনুযায়ী। কারণ জুলাই সনদের মধ্যেই সবগুলা আছে। এই যারা আপনার ওই 18 মাস ক্ষমতায় ছিল, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো 2বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, বিভিন্ন অনেকগুলা আছে। তো জুলাই সনদ সবাই একাগ্রচিত্তে সাইন করলো, বড় সড়োভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেলিব্রেট করলো। তারপরে ওই সেট আপ করা নির্বাচন হলো, সেট আপ করা নির্বাচন হওয়ার পর ক্ষমতায় আসলো, শপথ গ্রহণ করলো, তখনই হলো শেখ হাসিনা আর তারেক রহমানের স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলো কি, তারেক রহমান যে আমি তো
আমার সেই ইংল্যান্ডের বাসায়। আমার শেখ হাসিনা ঘামা এটা আমি অস্থির গণভবন থেকে বলতেছে, আমি তো ভাবছিলাম যেটা মানে সত্যি হয়ে গেছে, আমি তো স্বপ্ন দেখলাম আমাকে জনগণ দেশ থেকে বের করে দিছে, এটা যে স্বপ্ন না আমি ভাবতেই পারি নাই। বিষয়টা যদি এরকম হইতো, এই কথাটা বলার মানে হচ্ছে এই যে এখন নতুন নতুন যারা অবৈধভাবে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় গিয়েছে বা গতকালকে যে শপথ গ্রহণ করলো, তখন যে বিএনপি পোল্টিটা মারল, ঠিক আমি যে গল্পটা বললাম আপনাদের, এই গল্পটা যদি হইতো, এই জুলাইটা যদি না হইতো, এই 1400 মানুষ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যদি মানুষ না মরতো, তাহলে কিন্তু আজকের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, শিলং ফেরতটা বড় বড় মন্ত্রিত্ব পাইতো না, এবং আরও কিছু আছে যারা মানে ওই টাইপের আর কি, এবং আরও যারা নেতারা আছে বড় বড় কথা বলতেছে বলতেছে গণভোট আবার কি, এরকম এরকম করে বলতেছে গণভোট আবার কি। তো গণভোট কি? গণভোট হচ্ছে তোমাদের ক্ষমতায় নিয়ে আসা, জুলাই হচ্ছে তোমাদের ক্ষমতায় নিয়ে আসা, 1400 মানুষের রক্তের উপর দিয়ে আসা, ওই ট্যাঙ্ক থেকে যে মানুষটা অর্ধমৃত একটা ছেলের লাশ ফেলে দিয়েছে, এটাই মানে জুলাই, এটাই মানে গণভোট। তোমরা যদি পোল্টিবাজি দাও, বাংলাদেশের মানুষ আমরা দাসত্ব পছন্দ করি সবসময় বলি, এই জন্য তোমাদের এরকম বড় বড় কথা সহ্য করে বা সহ্য করতে হয়। বাংলাদেশের জনগণের ভোটে যদি ক্ষমতা আসে, তাহলে কোনো সরকার এইভাবে শপথের সাথে সাথেই পল্টে নেয় না। বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এরা গাদ্দারি করেছে বলে বাংলাদেশের জনগণ মনে করে। আপনাদের এই সব বক্তৃতা শুনে মানে মাঝে মাঝে আমরা ঠান্ডা আউট হয়ে যাই, ভাবি যে এরাই কি পলিটিশিয়ান? এদেরকে আবার বলে আমরা অমুকের আদর্শের মানুষ, আমরা অমুক সেনার বাহিনী, মানে ওই যে বলে না যে আমরা অমুক সেনা, আমরা তমুক সেনা, আমরা অমুক চেতনায় চেতনান্বিত। আলটিমেটলি কোনো চেতনা না, স্রেফ শুধু ক্ষমতা। ওই যে আজকে দেখলাম আমিনুলকে, হ্যাঁ সুজন ভাই, হ্যাঁ সুজন ভাই, ওই সাংবাদিকদেরকে যা করা হয়েছে না, সাংবাদিকদেরকে ওইটা ক্যান্সেল করে দেন। ওরে পাওয়ার, বাবারে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ক্ষমতা পাওয়ার সাথে সাথে খুবই একটা ফাটাকিষ্ট টাইপের অ্যাকশন শুরু হয়ে গেছে। মানে মাত্র শুরু হয়েছে, এই যে নিজ দিয়ে এখন শুরু হয়ে যাবে খেলা, যে জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন সেট আপ করে দেশের সাথে গাদ্দারি করে এরা ক্ষমতা আসছে। এরা মানে খুব ভালো মতন আপা যেরকম সার্ভিস দিয়েছে, আপার মতন সার্ভিস দিয়ে যাবে বলে জনগণ মনে করে। মানে এরকম একটা সিচুয়েশন আপনারা দেখেন, মানে নির্বাচনের সময় এরা বললো যে আওয়ামী লীগ বিএনপি এক, দুইটা ভাই, জামাত ইসলাম এখন বিরোধী দল। মানে বাংলাদেশের, আপনারা যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের এখন একমাত্র দল যেটা বাংলাদেশের, কোনো সময় ভারতে পালা যায় নাই, কোনো সময় লন্ডনে পালা যায় নাই, একমাত্র দল বা ফাঁসির আসামি জানে যে আমার ফাঁসি হবে তাও বাংলাদেশে ফেরত আসছে, এটা হলো জামাত ইসলাম। তো তারা বাংলাদেশের একমাত্র দল জামাত ইসলাম, কিন্তু এই দুই দল, যে দুই দল চেতনা, তারা কিন্তু আবার মারামারি করে খুনাখুনি করে প্রচুর মানুষ মারছে, নিজেদের মধ্যে নিজেরা মারছে, এটা তো সবাই জানে না। তো জামাত ইসলাম একমাত্র দল, কারণ তারা ইলেকশনের সময় এক হয়ে যায়, তারা চেতনার সময় এক হয়ে যায়, আবার দুইজন যখন দুই দলে থাকে তখন আবার জামাতকে সাথে নিয়ে নিজেদেরকে রক্ষা করে। 1991 সালে নিজেদেরকে রক্ষা করছে বিএনপি, 96-তে রক্ষা করছে আওয়ামী লীগ, 2001 সালে রক্ষা করছে বিএনপি। এখন সবথেকে খারাপ মানুষ রাজাকার। মামুনুল হক বিয়ে করছিল 501 নম্বর রুমের খুঁটা দেয়, কারা দেয়? যারা অকাম কোকাম কইরা বেড়ায়। আমার চেনা মানুষ অকাম কোকাম কইরা বেড়ায়, মানে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আচ্ছা, বিষয় হলো যে আমি খারাপ মানুষ, আমি যেই বিষয়ে ভালো না সেই বিষয়ে মানুষকে কীভাবে বলি? দুশ্চরিত্র, লম্পট, নিজের পেটের মধ্যে পচা গু, আর মামুনুল হকের মতন একজন ফয়েজগার ব্যক্তিদের নিয়ে বলে 501 নম্বর রুম। সে বিয়ে করছে, বট আগেকার সময় বিয়ে হয়তো কলমা পড়ে, সে বিয়ে করছে না না করছে, 501 নম্বর রুমে কি নিয়ে গেছে? তুই যে মামুনুল হককে নিয়ে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছিস, মানে আমার পরিচিত মানুষদের কথা বলতেছি, তুই কি করছিস? তোর আপন ছেলে মেয়ে কী করতেছে? তোর ভাই বোন কী করতেছে? নিজের দিকে তো আঙুল দিয়ে দেখতো, একটা আঙ্গুল মামুনুল হকের দিকে, 4টা আঙ্গুল তোর দিকে। জীবনে কী অকাম কুকাম করছিস? মামুনুল হক কলমা পরে বিয়ে করছিল, সেই বউরে আমার কীভাবে রাখবে? হলফনামায় দেখলাম যে মামুনুল হকের একটা বউ, তাহলে যাকে হোটেলে নিয়ে গেছিলো সে কে? কী বুদ্ধিমান, কী চেতনা! বিয়ে করলে বিয়ে ছাড়া যায় না। যেই মহিলা বিয়ে করছে কলমা পড়ে, তার বিরুদ্ধে সাক্ষ্য দিছে মামুনুল হকের বিরুদ্ধে, তার সাথে কি সংসার করবে সে? তুমি হেলে কি করতেছো না?
মানুষকে। এই মামুনুল হক আবার যদি আওয়ামী লীগ বা বিএনপি থাকতো তাহলে দেখতেন মামুনুল হকের মতন কোনো ভালো মানুষ নাই। তার মধ্যে একটা এক্সাম্পল দেই, যে নোয়াখালী নাকি যে কুমিল্লা একজন আছে না, সাদা দাড়ি, ধর্ম প্রতিমন্ত্রী না ধর্মমন্ত্রী বানাইছে বিএনপি, ঋণ খেলাপি, মানে ঋণ দেয় না, ব্যাংক থেকে টাকা নিয়ে দেয় না, এমন নয় যে প্রতি মাসে কিস্তি দিচ্ছে, তা না, কিন্তু ঋণ খেলাপি। দেখলে বুঝবেন যে দাড়ি এই বড়, কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু 200 কোটি টাকার মতন মাইরে দিছে। তো এরা ওই যে মানে এইসব হুজুররা ভালো না, এই যে মন্ত্রী হয়েছে, ধর্মমন্ত্রী হয়েছে, দেখলে মনে করবেন যে ফরেজগার। এবং ওই এলাকার মানুষকে শুনে যে খুবই জনপ্রিয় ছিল একসময়, এখন হলো সন্ত্রাস, মাফিয়া। ওই এলাকায় তার উপর থেকে কথা বলতে পারে না, ভোট টোট না দিলে পরে তারে শেষ করে ফেলবে, এরকম থ্রেট দিছে। এইসব ভোট পেয়ে ক্ষমতায় আসছে। যে মাহমুদুল হককে কিছু বলার আগে তোমার চরিত্র, তোমার ফ্যামিলি, ভাই ব্রাদার, বোন, ছেলে মেয়ের মধ্যে দেখো তোমাদের চরিত্রটা কত ভালো। আমি যে বিষয়ে খারাপ সেই বিষয়ে অন্য মানুষে কিছু বলা যায় না। নিজের আগে ঠিক করো, তারপরে অন্যকে নিয়ে আলোচনা করো। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। Wake up to reality. জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। Wake up to reality. খলিলুর রহমান তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন, এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল, অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকেই। খলিলুর রহমান উনি যদি বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন, এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মতো। ডক্টর খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো। তখন আমাদের বিএনপির এমন কোনো পর্যায়ে নাই, প্রেস ব্রিফিং থেকে শুরু করে মানে বাংলাদেশের তথ্য ফাঁস হয়ে যাবে। ডক্টর মাহমুদ ইউনূসকে বলে কি আপনি বোঝেন না, এই করেন না, সেই করেন না। এই আপনার ফারুক আছে যে অডিও কল ফাঁস হয়েছিল, যে অন্যের বউরে বলতেছে তোমার পেটে আমার বাচ্চা দিব, সেই ফারুক বলতেছে যে ডিবি ঘুষি খাইছিল যেটা আর কি। তো বলতেছে খলিলুজ্জামান তুমি কোন আন্দোলন করছো, কোন সংগ্রাম করছো যে তুমি মানে নিরাপত্তা উপদেষ্টা হয়েছো? ওরে আমার শোনা রে, অন্যের পেটে বাচ্চা দেওয়ার নেতা আর কি। তো সেই খলিলুর রহমানকে এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এখন এই যে ওরা যে প্রেস ব্রিফিং দিছিল বা ওরা যে এইসব কথাগুলো বলছে, তো এখন কি ওরা কি বলবে? ঠিক আপনারা একটা জিনিস বুঝে দেখেন যে বাংলাদেশে বিএনপি বা আওয়ামী লীগের সাথে যারা থাকবে তারা ফেরেস্তা, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই যে দেখেন খলিলুর রহমান, যে ডক্টর খলিলুর রহমান, এরা বিএনপির দ্বারা নিয়োগপ্রাপ্ত কিনা, ওই সময় অভিনয় চলছে কিনা তা জানি না, কিন্তু দেখেন এই খলিলুর রহমান ডক্টর ইউনূসের সাথে ছিল, তখন সমস্যা, বাংলাদেশের তথ্য পাচার করে দিয়ে দিবে অন্য দেশে। মানে খুবই বাংলাদেশের খুবই পাওয়ারফুল, মানে খুবই তথ্য আছে, এগুলো কি ফাঁস করে দিবে, তোমরা চাইলে ফাঁস করে দিয়ে আসো, অন্য দেশে যায় 9 বছর ট্রেনিং নিয়ে আসো। তথ্য ফাঁস করার জন্য এত বড় এজেন্ট নিয়োগ করতে হয় না অন্য দেশের। তোমাদের তথ্য তোমাদের কাছে চাইলেই দিয়ে দেবা, ওই 100 কোটি টাকা দিব, আসো আমি তোমাকে নাগরিকত্ব দিব, আসো তোমাকে এই সুবিধা দিব, তুমি দিয়ে দেবা। বা হানি ট্যাপ করে তোমাদের কাছ থেকে সব তথ্য নিয়ে নেয়। এত কষ্ট করতে হয় না, খলিলুর রহমানকে নিয়োগ করে তথ্য ফাঁস করতে হবে না। বা সেই খলিলুর রহমানকে তোমরা কেন আবার নিয়োগ দিলা? তোমরা না বড় বড় কথা বলছিল বাংলাদেশের তথ্য ফাঁস হয়ে যাবে, বাংলাদেশে সব চলে যাবে। তার মানে হচ্ছে আমার সুবিধায় যে আসবে সে হলো চেতনার লোক, আর আমার বাইরে যে, আমার বিরুদ্ধে যে, সে হলো রাজাকারের দল। এ হলো আমাদের বাংলাদেশের একটা বিজনেস, যে বিজনেস 2 আপা বাহিনী আর এই নেতা বাহিনী চালাই যাচ্ছে, আজীবন চালা যাচ্ছে। এই চেতনা দেখাই আপনার এই ক্ষমতায় আসে, মানে জামাত ইসলাম 91, 96, 2001-এ আওয়ামী লীগ বিএনপির সাথে ছিল, তখন কোনো সমস্যা হয় নাই। এখন সমস্যা হচ্ছে কারণ আওয়ামী লীগ বিএনপির বাইরে গিয়ে জামাত ইসলাম নির্বাচন করতেছে। তাই
ওই একসাথে বৈশা নেতা, আমাদের বড় নেতা, বর্তমান নেতা, একসাথে বৈশা কত মিটিং করছে, হাসতেছে ফিটফিট করে। খালেদা জিয়া যেরকম সম্মান শ্রদ্ধা করছে, সে নাম ধরে ধরে বলছে একটু রাজাকার ছিল না, কিন্তু তার ধরে এখন চেলাবেলারা এই চুটকা ফুটকারা বলে জামাত ইসলামের অমুক, যাদের ফাঁসি হয়েছে তাদেরকে রাজাকার বলে। কিন্তু তার দলের যে প্রধান ছিল খালেদা জিয়া, সেই বলে গেছে এটা কোনো রাজাকার ছিল না, এটা রাজনৈতিক কারণে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ আস্তে আস্তে গাদ্দার চিনতেছে। আপনার সাথে যে থাকবে সে ভালো, আর আপনার বাইরে চলে যাবে যে, আপনার বিরুদ্ধে যে, সে রাজাকার। এই ধরনের কথাবার্তা বাংলাদেশের মানুষ বুঝতেছে। ওই যত পার্সেন্ট ভোট পড়ছে তার 38% হলো 11 দলীয় জোট পাইছে, আর 10 থেকে 15% হয়ে গেলে আপনাদের সাথে টক্কর দেওয়া যাবে। আর আগামী 2-3 বছরের মধ্যে দেখবেন আপনাদের পার্সেন্টেজ চলে আসবে একেবারে জাতীয় পার্টির কাছাকাছি। বাংলাদেশের জাতির সাথে গাদ্দারি প্রথম দিনেই ওসমান হাদি বলে গিয়েছেন যে এই সরকার 3 বছর টিকতে পারবে না। দেখা যাক তার ভবিষ্যৎ বার্তা কী হয়। হোক বা না হোক, আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই। আমাদের ইচ্ছা শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। এর জন্য যার যার অবস্থান থেকে আসুন আমরা কাজ করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য আদর শূন্য হইবে যদি তারা নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিতে অসমর্থন হন। আপনারা যদি এই জুলাই সংস্কারের শপথ না নেন, আগামী 90 দিনের মধ্যে আপনাদের সিটি ভ্যাকেট হয়ে যাবে। কারণ এই জুলাই সনদের ভিত্তি করে এই ভোট, খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনিট সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। আর 90 দিনের মধ্যে আপনি যদি না নেন তাহলে কি হবে? তাহলে কনস্টিটিউশন করতেছেন, তাহলে আপনার সিট ভ্যাকেট হয়ে যাবে। আপনার সিট সবার এই মেজরিটি সিট সব ভ্যাকেট হয়ে যাবে।